আছি এমনি অনানুষ্ঠানিক আপনাদের সাথে মতবিনিময়ে আমি শুধুমাত্র দেশের যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি ইত্যাদি এলাকা, মৌলভীবাজার এবং সিলেটের বিভিন্ন অঞ্চল যে প্লাবিত হয়েছে, মানে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ধসের কারণে মানুষের যে মানে দুর্গতি বেড়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না সেই অঞ্চলের। তো সেই ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী তিনি গতকালও সচিবালয় থেকে সকল সিভিল সার্জন এবং স্থানীয় মাঠ পর্যায়ের স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে জরুরি ঔষধ এবং আশ্রয় কেন্দ্রগুলোর খবর নিয়েছেন। সবাইকে বন্যা উপদ্রুত মানুষের কাছে থাকার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন এবং সমস্ত মেডিকেল টিমগুলো যেন বন্যা উপদ্রুত এলাকায় সবসময় প্রস্তুত থাকে, এইসব বিষয়গুলি বলেছেন। আমাদের দেশে মানে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো মানে পুনঃ সংগঠিত হয়, কিন্তু আমরা এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হয়েছে। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরাও তাই করেছেন, আমরা এখনও তাই করছি। সুতরাং এই দুর্যোগের সাথে সহাবস্থান করেই, দুর্যোগ মোকাবেলা করেই আমাদেরকে বাঁচতে হয়েছে। এখন এই আধুনিক বিশ্বে বাংলাদেশ যেহেতু অগ্রগতির দিকে এগিয়ে যাবে এবং যতটুকু এগিয়েছে সেই ক্ষেত্রে প্রযুক্তির যে উন্নতি ঘটেছে সেগুলোকেও আমাদের দ্রুত কাজে লাগাতে হবে এবং এই প্রযুক্তি কাজে লাগানোর কারণেই আমরা প্রত্যন্ত বন্যায় এফেক্টেড যে মানুষ যারা আছেন তাদের আমরা খোঁজ খবর নিতে পারছি। কারা জলাবদ্ধতার কারণে আটকে আছে যে সমস্ত গ্রাম বা এলাকাবাসী, সেখানকার খবর পাঠানো যাচ্ছে এবং যারা বন্যার্তদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছেন সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন, যেগুলো লাগে মোমবাতি, তারপরে দিয়াশলাই, অন্যান্য যে সামগ্রী যেটা মানে এই কঠিন পরিস্থিতির মধ্যে খুবই প্রয়োজন, সেগুলো সরবরাহ করা হচ্ছে। তো সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই, বরং সবসময় সজাগ রয়েছে এবং সেখানকার যে পরিস্থিতি এবং এই যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিপর্যস্ত মানুষের পাশে থাকার যে অঙ্গীকার এবং এটার যে বাস্তবায়ন সেটি চলছে। তারপরেও আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এটি একটি গণতান্ত্রিক সরকার, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। এই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তো সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষ, পানিবন্দী মানুষ, এরা যাতে কোনোভাবেই কষ্ট না পায়, তাদেরকে শুকনো এলাকায়, ডাঙায় নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো সরকার নিয়েছে সেই যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো সম্পর্কেও আপনারা জনগণকে অবহিত করবেন এবং সরকার যে নীরব নয়, সরকার যে নিশ্চুপ নয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অ্যাজ এ অর্গানাইজেশন, একটি রাজনৈতিক দল হিসাবেও তার নেতাকর্মীরা কেউ নীরবে নেই, কেউ নির্বিকার নেই। এ ব্যাপারে সক্রিয় সাড়া দিয়ে বন্যার্তদের সাহায্যার্থে তারা ছুটে বেড়াচ্ছেন মানে বন্যা দুর্গত এলাকায়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রাকৃতিক বিপর্যয় আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবো এবং সেখানে আবার যে পুনর্বাসনের যে প্রয়োজন সে ব্যাপারেও সরকার যথাযথ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংগঠন হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবেও সেটি কাজ করবে বলে মনে করি। বন্যা আসলে আমাদের এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু যারা বিশেষজ্ঞ আছে বা এক্সপার্ট আছে তারা কিন্তু বলছে যে বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নের ফলেই কিন্তু এই নিত্য নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এবং নিঃসন্দেহে আপনার যে কোনো মানে বাস্তবায়ন করতে হলে, যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সেখানকার জলবায়ুগত দিক, একটা তো বিশ্বব্যাপী একটা জলবায়ুর পরিবর্তন হচ্ছে, সেটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, আমাদের যে প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে, প্রাকৃতিক যেমন নদী, নালা, খাল, বিল, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এইটা তো একটা
মানে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার সেই বিষয়গুলো দেখতো, কিন্তু গত সরকার সেই জবাবদিহিমূলক সরকার ছিল না। তারা লুটপাটের জন্য, টাকা পাচারের জন্য উন্নয়নের কথা বলতো, উন্নয়ন কার্যক্রম করেছে, যার কারণে তারা কখনোই যে কি কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, কি কারণে সাধারণ মানুষ মানে জলাবদ্ধতার মধ্যে আবর্তের মধ্যে পড়ে যেতে পারে, কিভাবে দেশের মানুষ একটা ভয়ঙ্কর খরার মধ্যে পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলো তো একটি কী বলে জবাবদিহিমূলক সরকার, একটি গণতান্ত্রিক সরকার এই বিষয়গুলো পদক্ষেপ নেয়। কখনোই কোনো ফ্যাসিস্ট, কখনোই কোনো গণবিরোধী সরকার এই পদক্ষেপ নেয় না। আপনার মনে আছে যে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের যে বাড়ি যাওয়ার জন্য আপনার হাওরের মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। আপনি যদি আপনার শরীরের রক্ত প্রবাহের কোনো জায়গায় যদি আপনি বেঁধে রাখেন, তাহলে তো আপনি বাঁচবেন না। আপনার শরীরে যদি রক্ত সঞ্চালন না হয়, সে কোনো জায়গায় যদি জোর করে সেই সঞ্চালনকে যদি বাধাগ্রস্ত করেন, তাতে কি হবে? আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং ক্রমান্বয়ে নির্জীব হয়ে যাবেন এবং আপনি বেঁচে থাকতে পারবেন না। তো ঠিক প্রকৃতিরও তো সেই একই ধরনের তার বিষয় নেচারের। আপনি নেচারের স্বাভাবিক গতিপ্রবাহকে যদি আপনি বন্ধ করে দেন, তাহলে তো একটার পর একটা বিপর্যয় আসবে। অসময়ে বন্যা হবে এবং সেই বন্যায় ফসলের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, কত ধরনের ক্ষতি। এই যে আজকে প্রায় 10.5 লক্ষ লোক পানিবন্দী অবস্থায় রয়েছেন, দুর্গত অবস্থায় রয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 52-53 জন লোক ইতিমধ্যে মারা গেছেন এই বন্যায়। এটা সম্পূর্ণরূপে অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে হয়েছে। আপনার অপরিকল্পিত যে নগরায়ন, এই অপরিকল্পিত নগরায়নও হচ্ছে পরিবেশ দূষণের একটি অন্যতম শর্ত। কিন্তু সরকার, মানে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। হাওরের মাঝ দিয়ে, মধ্যেখান দিয়ে রাস্তা তৈরি করা, এখানেই বোঝা যায় যে গত আওয়ামী ফ্যাসিস্ট সরকার কত বড় গণবিরোধী একটি সরকার ছিল। সেখানে মানে মানুষের চলাচলের জন্য পানিভিত্তিক যে যানবাহনগুলো আছে, সেখানে আরও নতুন নতুন লঞ্চ সেখানে দেওয়া যেতে পারে, মজবুত লঞ্চ, যে ঝড়ে বাতাসে ডুবে যাবে না। এই ধরনের ব্যবস্থাগুলো আপনার বেশি করে বাড়ানো দরকার ছিল। সেইটা না করে মাঝখান দিয়ে রাস্তা করেছে। সেখানে নিশ্চয়ই দলের কোনো লোককে ঠিকাদারি দেওয়ার কারণে এই কাজটা করা হয়েছে। এবং তৎকালীন রাষ্ট্রপতি এবং তৎকালীন যে সরকার, শেখ হাসিনা সরকার, তারা এই কাজটা করছে। এবং বিভিন্ন জায়গায় তারা পরিবেশ যাতে বিনষ্ট হয়, পরিবেশ যাতে ধ্বংস হয়। আপনারা তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র জানেন, সমস্ত এক্সপার্টরা বলেছেন, শুধু বিরোধী দল বিরোধিতার জন্য নয়, যে সেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করলে পরে আমাদের যে অক্সিজেন যে সরবরাহ করে, মূল অক্সিজেন আমাদের বেঁচে থাকার, যে আমরা যে নিঃশ্বাস নেই, যেটা সরবরাহ করে, সেটা সুন্দরবন, সেই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। বারবার বলার পরেও সেই ফ্যাসিবাদী সরকার শোনেনি, কারণ তার সাথে একটি বিশেষ দেশের সম্পর্ক থাকার কারণে, তাদেরকে খুশি করার কারণে তিনি এটি জোর করে এটি করলেন। আজকে আমরা দেখছি না খবরের কাগজে সুন্দরবন বিপর্যস্ত হচ্ছে। সুন্দরবনের যত বিচিত্র পাখি, বিভিন্ন প্রাণী, গাছপালা, তারা এটির কারণে নানাভাবেই আজকে সেখান থেকে নির্মূল হয়ে যাচ্ছে, এক্সটিংক্ট হচ্ছে। সুতরাং মানে গণবিরোধী সরকার, তাকে তো জবাবদিহি করতে হয় না। সে তো কেউ কোনো প্রশ্ন করলে তাকে সেই সময় গুম হয়ে যেতে হতো, নাহলে জেলখানায় যেতে হতো, না হলে ক্রস ফায়ারে তার লাশ পাওয়া যেত। মানুষ কথা বলতো ভয়ে ভয়ে। এখন তো সবাই নির্বিঘ্নে কথা বলতে পারছে। সরকারের বিরুদ্ধে কত কথা বলছে যারা বিরোধিতা করছেন, বিরোধী দলের নেতাকর্মীরা। এখন তার কোনো গুমের কথা শোনা যায় না, এখন তো কোনো ক্রস ফায়ারের কথা শোনা যায় না। তো সুতরাং আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে যে এই যে বন্যার যে প্রকোপ, এই যে টানা অতিবৃষ্টিতে যে আমাদের বৃহত্তর চট্টগ্রাম, সিলেট যেভাবে প্লাবিত হয়েছে, বন্যার্থ মানুষের এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো এবং নিশ্চয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যথাযথ পুনর্বাসন তাদের হবে।
এবং আমি আপনাদের মাধ্যমে আবারও আমাদের নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগের নেতাকর্মী যারা আছেন বা দেশের প্রত্যেকটি মানুষ, সচ্ছল মানুষ, তারা যাতে এই বন্যা দুর্গতদের সাহায্যার্থে সেখানে ত্রাণ পাঠানোর জন্য তার জন্য সকলে এগিয়ে আসেন, এটা আবারও আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ব্যারিস্টার জমির উদ্দিনের কি বলে যে আমরা বলেছি কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে। বিএনপির কাউন্সিল এটা কোন সময় নাগাদ হতে পারে? এটা থাক আজকে করতে, ওটা আরেকদিন বলি, ওটা আমার তথ্য নাই। দেখুন, এটা সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণরূপে পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি যখনই বলবেন সেটা হবে। কারণ যারা বহিষ্কার হয়েছেন তারা তো সাংগঠনিক কোনো ত্রুটি করার কারণে, অপরাধ করার কারণে হয়েছে। সেটা কিভাবে প্রত্যাহার হবে, নিরসন হবে, সেটা পার্টির তো ঊর্ধ্বতন ফোরাম আছেই, স্ট্যান্ডিং কমিটি আছে, প্লাস পার্টির চেয়ারম্যান, তারা সিদ্ধান্ত নিয়ে যখন জানাবেন তখনই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা এর হবে। সাথে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সময় অনেকে আওয়ামী লীগের সাথে মিশে তারপর আতাত করে সুবিধা নিয়েছে, তারা এখন এসে মূল স্ট্রিমে যারা আন্দোলন সংগ্রামে জেল জুলুম খেটেছে তাদের বাদ দিয়ে তারা সামনে আসতে চায় বা সুযোগ সুবিধা নিচ্ছে, এদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা? না, কারা সামনে আসতে চায়? যারা অপরাধ করেছে নিশ্চয়ই তাদের শাস্তি হতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এছাড়া তো সমাজে নানা শ্রেণী, নানা মতের মানুষের লোকজন থাকতে পারে, ইয়েতে মানে প্রশাসনে বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো যদি নির্বিচারে সবকে বাদ দিয়ে দেওয়া হয়, আর সে যদি মেধাবী হয়, সে যদি অপরাধ না করে থাকে, তাহলে সে বাদ যাবে কেন? সে উপযুক্ত জায়গা পাবে না কেন? এটা তো একটা গণতান্ত্রিক সরকারের ইয়ে হতে পারে না, আর কি নীতি হতে পারে না। যে যারা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মেধার ভিত্তিতে এবং সে যদি সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে, তো নিশ্চয়ই সেও পুরস্কৃত হতে পারে, সেখানে কোনো দ্বিধা নেই। কিন্তু যারা অপরাধ করেছে, যারা অন্যের ক্ষতি করে নিজেরা সুবিধা নিয়েছে, নিশ্চয়ই সেটা বিএনপি সরকার তাদের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আগেও করেছেন ক্ষমতায় আসার পরেও এবং পরবর্তীতে করবে। কিন্তু সেই ক্ষেত্রে যেন কোনো মেধাবী এবং যারা অপরাধ করেনি, সে যে দলেরই হোক না কেন, সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটাই একটি গণতান্ত্রিক সরকারের নীতি হবে এবং তারেক রহমান সরকারের নীতি সেটা সেটাই। বলছিলাম, এটা দলের শৃঙ্খলার জায়গায়, মানে দলের নেতা আগে যারা ছিল, আপনারা অনেক জায়গায় সেটা এখনো তেমন কিছু আসতে চাইতে পারে। হ্যাঁ, তারা একসময় দল করেছেন, আসতে চাইতে পারে, আবার সামনে নিয়ে আসবে, সেটা কখনোই হবে না। এটা আমাদের